Hello, my dear students of class 10. In fact, class 10, by this expression, I mean the students who are going to sit for the Madhyamik exam, at least as we expect now. তো যারা মাধ্যমিক পরীক্ষার্থী সেই সব প্রিয় ছাত্রছাত্রীদের জন্য টেস্ট পেপারের ওয়ার্কিং আউট সেশন নিয়ে আমি রয়েছি এই সেশনে। ডেফিনেটলি আমরা এর আগে একটা দুটো পেজ করে নিয়েছি। সিস্টেমেটিক্যালি যদি ধরতে হয় তাহলে কিন্তু গ্রামার ফুল পেজ যে করার প্রক্রিয়াটা আমি শুরু করেছি সেটার আজকে হচ্ছে সেকেন্ড সেশন বা সেকেন্ড ক্লাস। এর আগে আমরা শুরু করেছিলাম প্রথম দিক থেকে। তো আজকে যে পেজ নাম্বার সেটা যদি তোমরা একটু খেয়াল করো একটু অবাক হতে পারো যে 929 পৃষ্ঠা রয়েছে। এবিটিএ বা অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত যে টেস্ট পেপারের কালেকশন তাতে 929 পৃষ্ঠা মানে একদম শেষের দিকে পৃষ্ঠাটা। তো কেন হঠাৎ করে শিফট করলাম? প্রকৃতপক্ষে যেটা হয় কি, টেস্ট পেপার করার ক্ষেত্রে ব্যক্তিগত অভিজ্ঞতায় ছাত্র হিসাবে এবং শিক্ষক হিসাবে পরবর্তী জীবনে একটা জিনিস দেখেছি, প্রথম দিকে টেস্ট পেপারগুলো করে আসা হয় কিন্তু শেষের দিকগুলো খুব একটা করা হয় না। তাই আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে শুরু থেকে এবারে সামনের দিকে যাব, অর্থাৎ এক অর্থে ব্যাকওয়ার্ড জার্নি না বলে বলা ভালো ফ্রম দ্য ব্যাক টুয়ার্ডস দ্য ফ্রন্ট। তো উল্টো রিভার্স অর্ডারে আমরা যাবো আর কি। তো যাই হোক না কেন, আমরা এর আগের দিন যে কথাটা বলেছিলাম সেটা চেষ্টা করব আজকে ফলো করার, অর্থাৎ এই ক্লাসে বা এই সেশনে দুটো পেজ আমরা করে নেওয়ার চেষ্টা করব। তাই একদম আর সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি কিন্তু ডিরেক্ট যে আইটেমসগুলো রয়েছে সেখানে। পেজ নাম্বার 9 to 9 অর্থাৎ 929 পৃষ্ঠার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে গ্রামারের আইটেম শুরু হচ্ছে যেটা দিয়ে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে যেটা তোমরা সবাই জানো, সেখানে আমরা দেখতে পাই যে ইউজুয়ালি ভার্বের প্রপার ফর্ম দিয়ে আমাদেরকে ফিল আপ করতে হয়। তো এখানে যেটা রয়েছে দ্য চাইল্ড ড্যাশ, এবার তিনটে অপশন রয়েছে, হ্যাড লস্ট, লস্ট, ওয়াজ লস্ট হিজ প্যারেন্টস ইন দ্য ফেয়ার। আমি এর আগের দিনের ক্লাসে বলেছিলাম যে এই ধরনের যেগুলো ভার্বের প্রপার ফর্ম দিয়ে ফিল আপ করার ব্যাপার থাকে সেগুলো কিন্তু পুরো প্যাসেজটা বা পুরো যে লাইনগুলো সবগুলো দেওয়া থাকে সেগুলো পুরোটা পড়ে নেবে, তাহলে কি হবে একটা ক্লু পাওয়া যাবে। তো এখানে আমরা এই সিদ্ধান্তটা পরে নেব যে কি অপশনটা আমি এখানে বাঁচবো, তার আগে দেখে নিই কি কি রয়েছে। টিয়ার্স ড্যাশ ওয়ার স্ট্রিমিং, স্ট্রিম, উইল স্ট্রিম, ওকে, ডাউন চিক্স অ্যাজ হি স্টুড, ওয়াজ স্ট্যান্ডিং, স্ট্যান্ডস, কনভালসড উইথ ফিয়ার। তো এক্স্যাক্টলি এখানে কিন্তু কোনো ক্লু সেই অর্থে নেই। তো আমরা এখানে একটা আন্দাজ করতে পারি একটা বাচ্চা কোথাও হারিয়ে গেছে মেলায় এবং সে কান্নাকাটি করছে, তার বাবা মাকে খুঁজে পাচ্ছে না, এরকম একটা সিচুয়েশন অন্তত যা বোঝা যাচ্ছে। তাহলে এটা এই মুহূর্তে ঘটছে বা ঘটবে সম্ভাবনা নেই, কারণ হারিয়ে গেছিল তাই সে কান্নাকাটি করছিল, সেইখান থেকে দাঁড়িয়ে সব কিছু বাদ বাকি যে ব্যাপারগুলো ঘটেছে। তাহলে আমরা প্রেজেন্টেও হবে না, ফিউচারে হবে না, কারণ হারিয়ে যাওয়ার ঘটনা পরে ঘটবে। এটা তো এখানে অন্তত সেরকম সিচুয়েশনের কোনো সম্ভাবনা নেই, এবং তখন কি হবে সেটা আমরা কেউই জানি না। বা বর্তমানে ঘটছে সেরকম সিচুয়েশনও সম্ভাবনা কম। তাহলে আমরা পাস্টের দিকে সিচুয়েশনটা বেশি বা সম্ভাবনা যেটা রয়েছে পসিবিলিটি সেইটাকে মাথায় রেখে আমরা এটা করব। তা কি করব? দ্য চাইল্ড, এখানে দুটো অপশন আছে, হ্যাড লস্ট, লস্ট। অ্যাকচুয়ালি যদি কেউ হ্যাড লস্ট করে যে আগে হারিয়ে গেছিল তারপরে সে কাঁদছিল, এটা হ্যাড লস্ট আর অর্থাৎ পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনাইট এই যে গ্যাপটা বেশ খানিকটা সময়ের গ্যাপ থাকে। কিন্তু এখানে মেলায় হারিয়ে যাওয়ার যে হারানো প্রথমে তারপরে কান্নাকাটি, এটা একটা বাক্যে কিন্তু বলা নেই। একটা বাক্যে থাকলে একটাকে আমরা পাস্ট পারফেক্টে করতাম, যেটা নিয়ার পাস্ট সেটাকে করতাম পাস্ট ইনডিফিনাইট, রিমোট পাস্টটা চলে যেত পাস্ট পারফেক্টে। সেরকম ভাবনা আমরা যাবো না, তাই হ্যাড লস্ট না করে আমরা করবো কি, দ্য চাইল্ড ওয়াজ লস্ট, দ্য চাইল্ড লস্ট হিজ প্যারেন্টস ইন দ্য ফেয়ার। তো মেলায় বাচ্চারা তার বাবা মাকে হারিয়ে ফেলেছিল। হ্যাড লস্ট করলে রিমোট পাস্টে চলে যাবে, অতটা রিমোটে যাওয়ার কোনো দরকার নেই, আমি আবারও বলছি। তো টিয়ার্স ওয়ার স্ট্রিমিং, স্ট্রিম, উইল স্ট্রিম, ডেফিনেটলি ওয়ার স্ট্রিমিং। ডাউন চিক্স, গাল বেয়ে কান্না নেমে আসছিল। অ্যাজ হি স্টুড অর ওয়াজ স্ট্যান্ডিং কনভালসড উইথ ফিয়ার। তো আমরা এইখানে কিন্তু দুটো অপশানে যেতে পারি, অ্যাজ হি স্টুড করতে পারি, অ্যাজ হি স্টুড কনভালসড উইথ ফিয়ার, অথবা অ্যাজ হি ওয়াজ স্ট্যান্ডিং কনভালসড উইথ ফিয়ার। অ্যাকচুয়ালি এটা তোমাদের একটা লস্ট চাইল্ড বলে একটা পিস ছিল, সেই পিস থেকে নেওয়া হয়েছে। যেহেতু তোমাদের একটা পরিচিতি নেই তাই তোমরা যে কোনো অপশানে যাও না কেন নম্বরটা তোমাদের পাওয়া উচিত। তাহলে আমরা পুরো জিনিসটা দেখে নিই কী দাঁড়াচ্ছে। দ্য চাইল্ড
lost his parents in the fair. Tears were streaming down cheeks as he stood convulsed with fear, or as he was standing convulsed with fear. তো এটা গেল। পরেরটা আমরা চলে যাচ্ছি fill in the blanks with appropriate articles and prepositions। তো এই যে জায়গাটা রয়েছে, আমরা এই জায়গাটাতে তাহলে আমরা ফার্স্ট অপশন যেগুলো সেটা লিখছি না, এইখানে জাস্ট একটু বলে নেব যে যদি তোমরা চাও আমি লিখেও দিতে পারি, কিন্তু এটা লেখার দরকার আছে বলে মনে হয় না। আমি শুধু ওয়ার্কআউটগুলো সেগুলো পরে করব, যেটা কিন্তু তোমাদের ইউজুয়ালি খাতায় করতে হবে এবং মাথায় ভাবনা চিন্তা রেখে করতে হবে। এখানে বলছে ইংলিশ, এটা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। পরের পার্টটা যেটা রয়েছে, ইংলিশ ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এটা তোমাদের যদি আইটেম নাম্বার থাকে সেটা হচ্ছে বি, 4-এর বি। তো আমরা 4-এর বিতে করবো কি অল ওভার। ওকে, ইংলিশ ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ভাষাটাকে বলা হয়। ওকে, ইট হ্যাজ নাও বিকাম, এইখানে একটা মজা আছে, অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমরা লিখতে পারি, অথবা দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি দ্য ইন্টারন্যাশনালের থেকে অ্যান এখানে বেটার হবে, কারণ আন্তর্জাতিক ভাষা কেবল ইংরেজি না, আরও বেশ কিছু ভাষা রয়েছে। অ্যাকচুয়ালি ইংরেজির এক্সপেন্সটা সবচেয়ে বেশি, তাই যদি কেউ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রেখে তারও কিন্তু নম্বর পাওয়াটার সম্ভাবনা বা ক্লেম থাকলেও থাকতে পারে। তবে আমরা এখানে লিখবো অ্যান। ওকে, তারপরে আসছে কি ইংলিশ ইজ অলসো নেসেসারি, এখানেও সম্ভাবনা রয়েছে, নেসেসারি টু দ্য ইন্ডিয়ান পিপল হতে পারে, অথবা আমরা করতে পারি কি নেসেসারি ফর দ্য ইন্ডিয়ান পিপল আমরা করতে পারি। ওকে, তো এখানে আমরা লিখবো কি নেসেসারি টুও হতে পারে অথবা ফরও হতে পারে। অ্যাকচুয়ালি নেসেসারি টু ইউজুয়ালি আসে, আবার নেসেসারি ফরও আসে, তবে নেসেসারি ফর ইউজুয়ালি কোনো একটা নেসেসিটির জায়গায় আসে, মানে কোনো কিছুর জন্য আর কারোর কাছে প্রয়োজনীয়, তাই সেক্ষেত্রে আমরা টু অপশানটাই যাবো। এটাকে খুব একটা আমরা বিচার করবো না, তবে যদি কেউ লেখে, আমি যদি খাতাটা দেখি তাহলে কিন্তু নম্বর দেওয়ার চেষ্টা করবো, সম্ভব দাদা। তো এরপরে বলছে ডু অ্যাজ ডাইরেক্টেড, চেঞ্জ দ্য ভয়েস, পুট আপ আ টেন্ট, এটা হচ্ছে তোমাদের সির দাগের, সির একে দাগ তো, হ্যাঁ একে দাগ। তো পুট আপ আ টেন্ট, তাহলে এটা বুঝতে পারছি রয়েছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু রয়েছে আমরা লেট দিয়ে এখানে করব, লেট আ টেন্ট বি, পুটের থার্ড ফর্ম পুট আপ। ওকে, লেট আ টেন্ট বি পুট আপ। নেক্সট হচ্ছে কি এভরিওয়ান নোজ দ্যাট বিউটি ইজ শর্ট লিভড, প্রত্যেকেই জানে যে সৌন্দর্য ক্ষণস্থায়ী। এখানে বলছে টার্ন ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মানে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে এটাকে আমরা করবো কি প্রত্যেকে জানে যে রয়েছে সৌন্দর্য ক্ষণস্থায়ী, আমরা করবো কি সৌন্দর্য ক্ষণস্থায়ী এবং এটা প্রত্যেকে চায় না। তাহলে আমরা এটা করতে পারি বিউটি ইজ শর্ট লিভড, এটা একের দাগে, হ্যাঁ এটা দুয়ের দাগে যাবে। ওকে, দুয়ের দাগে বিউটি ইজ শর্ট লিভড, এটাকে হাইফেন দিয়েও লেখা যেতে পারে, তবে এখানে যে মনে হয় হাইফেন দেয়নি না, ঠিক আছে, আর হাইফেন নেই, তাহলে আমরা হাইফেনটাকে তুলে দেবো। তো বিউটি ইজ শর্ট লিভড অ্যান্ড এভরিওয়ান নোজ ইট, এভরিওয়ান নোজ ইট, কমপ্লিট। তাহলে বিউটি ইজ শর্ট লিভড অ্যান্ড এভরিওয়ান নোজ ইট, এটা হয়ে গেল। পরেরটা আসছে দ্য গার্ল সেড হুররে আই হ্যাভ ওন দ্য ডিবেট কম্পিটিশন, চেঞ্জ দ্য ন্যারেশন। এবারে আমরা বুঝতেই পারছি ন্যারেশন চেঞ্জ যেহেতু রয়েছে তাহলে আমাদেরকে প্রথমে ইনভার্টেড কমা পার্টটা দেখে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছি কি সেন্টেন্স রয়েছে, ডেফিনেটলি এক্সক্লামেটরি। তাহলে আমরা চলে যাব রিপোর্টিং স্পিচে। দ্য গার্ল সেড, তাহলে আমরা করবো কি দ্য গার্ল এক্সক্লেমড, এই পর্যন্ত হয়ে গেছে, কারণ যখন এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা দেখবো রিপোর্টেড স্পিচে রয়েছে, ভার্বটাকে এক্সক্লেম করবো, এক্সক্লেমের পরে উইথ কিছু একটা রয়েছে, এখানে কোন অনুভূতি আসছে, আনন্দ, জিতেছে, হুররে যেহেতু বোঝাচ্ছে, এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড ইন জয় হতে পারে, এক্সক্লেমড উইথ জয় দ্যাট
আমরা জানি এক্সক্লামেশন টেন্সের ক্ষেত্রে কমা উঠে গিয়ে আমরা দ্যাট বসাই, এবং হুররেটা উঠে যাবে, কারণ হুররের যে অর্থ সেটা কিন্তু এক্সক্লেমেটরি জয়ের মধ্যে আমরা ঢুকিয়ে দিয়েছি, ওর কিন্তু আলাদা কোনো অর্থ আর পড়ে নেই। তাহলে বাকিটা পড়ে যেটা রয়েছে সেটা কি রয়েছে, আই হ্যাভ ওন দ্য ডিবেট কম্পিটিশন। তাহলে আই আসলে কে, আমি বারবার বলেছি প্রোনাউন যখন থাকবে কর্তা বা কর্মের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে প্রোনাউন, আমাকে ভাবতে হবে প্রোনাউনটা কাকে মেনশন করছে। এখানে আই মানে মেয়েটাকে, তাহলে সি আসবে, দ্যাট সি। এরপরে কি দেখতে পাচ্ছি, আই হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, তাহলে এখানে পাস্ট টেন্স ছিল, তাহলে সি হ্যাড ওন দ্য ডিবেট কম্পিটিশন, তাই তো? ডিবেট কম্পিটিশন, ব্যাস হয়ে গেল। তাহলে দ্য গার্ল এক্সক্লেইমড উইথ জয় দ্যাট সি হ্যাড ওন দ্য ডিবেট কম্পিটিশন। তো এইখানে দাঁড়িয়ে আমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড যে পোর্শনটা যেটা কমপ্লিট হয়ে গেছে। এরপর যেটা রয়েছে ফ্রেজাল ভার্বসের জায়গাটা, এটা আমি আর বোর্ড ওয়ার্ক করাচ্ছি না খুব একটা, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি লিস্ট যেটা রয়েছে, টার্ন আপ রয়েছে, টার্ন আপ হাজির হওয়া আমরা জানি, ঠিক আছে, ওয়ার্কআউট সমাধান করা, টেক ডাউন লিখে নেওয়া, কাট ডাউন কমে ফেলা। তো বলছে উই শুড ট্রাই টু সলভ আওয়ার ওন প্রবলেম, তাহলে উই শুড ট্রাই টু, এখানে যদিও ওয়ার্কআউট যে সেন্সে এখানে সলভ করা বলা হয়েছে সেই সলভের অর্থ কিন্তু ওয়ার্কআউটের মধ্যে দিয়ে বোঝায় না। এটা কিন্তু আমরা হয়তো করবো কারণ অপশন আর নেই, কিন্তু এই ওয়ার্কআউটটা ঠিকঠাক বসলো না। তো উই শুড ট্রাই টু ওয়ার্ক আউট আওয়ার ওন প্রবলেম, এখানে ওয়ার্কআউট ঠিক আসছে না। যাই হোক, তাহলে এখানে আমরা করবো কি, উই শুড ট্রাই টু ওয়ার্ক আউট। দ্য ইয়াং বয় রিডিউসড হিজ টিফিন এক্সপেন্সেস টু হেল্প দ্য পুয়ার, তাহলে কাট ডাউন, কাট ডাউন এখানে রয়েছিল, রিডিউস করা মানে কমিয়ে আনা। তো ওই তরুণটি বা কম বয়সী ছেলেটি তার টিফিনের খরচ কমিয়ে এনেছিল কি করতে, না গরিবদেরকে সাহায্য করতে। তাহলে আমরা করবো কি, কাট ডাউন হিজ টিফিন এক্সপেন্সেস। দ্য মেম্বার্স অফ দ্য কমিটি কেম ইন টাইম, কমিটির যারা সদস্য তারা ঠিক সময় এসেছিলেন, তাহলে কেমের জায়গায় আমরা করবো কি, এখানে টার্ন আপ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে টার্ন আপ। তাহলে আমরা যদি তিনটে এখানে লিখতেও চাই, তাহলে প্রথমটা আমরা কি লিখবো, এখানে ডির দাগে যেটা রয়েছে আমরা এটা করবো ট্রাই টু ওয়ার্কআউট, ওয়ার্কআউট করলাম একটা। আর একটা রয়েছে কি আমাদের কাট ডাউন, ইয়াং বয়, কাটের তো তিনটে ফর্ম একই হয়, কাট ডাউন এটা একটা হলো, আর এটা কি আসছে, দ্য মেম্বার্স অফ দ্য কমিটি কেম, তাহলে টার্নড আপ, ব্যাস কমপ্লিট। তো আমাদের এই পেজে মোটামুটি আলোচনা আমরা শেষ করলাম, এবং ডেফিনেটলি আমরা আর একটা পেজে যাব এবং সেক্ষেত্রে সেম আইটেমগুলোই করব এবং চেষ্টা করব আমরা মোটামুটি দ্রুততার সঙ্গে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। এরপরে যে পেজটা তোমাদের থাকছে সেই পেজটা আমি চলে যাব, সে পেজটা হচ্ছে তোমাদের 922, 922, ওকে 922, ওকে ফাইন। তো এখানে দেখে নি কি রয়েছে, এখানে বলছে যে যথারীতি এই তিনটে ফর্ম রয়েছে ভার্বের। লাস্ট ইয়ার দ্য স্কুল গট, গত বছর স্কুল গট মানে আমরা এখানে গেট ভার্বটাকে বিকেম এই অর্থে বসাই আমরা অনেক ক্ষেত্রে, সেটা আমরা এর আগের একটা সেশনেও বলেছি। তাহলে গট ইনভলভড, তাহলে প্রথমটা আসবে INVOLVED, ওকে। তাহলে গট ইনভলভড আমরা চারিদিকে যেটা করি, তাহলে করব কি, ইনভলভড, ইনভলভড, ওকে। তারপরটা কি দেখতে পাচ্ছি, ইন দ্য প্ল্যান্টেশন, বৃক্ষরোপণে জড়িয়ে পড়েছিল বা নিয়োজিত বা নিযুক্ত করেছিল নিজেকে। এবার আসবে কি না, কালেক্ট, কালেক্টেড, কালেক্টিং, সংগ্রহ করে, কি সংগ্রহ করে, স্যাপলিংস ফ্রম দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট। তাহলে আমরা এখানে কালেক্টিং লিখবো, সংগ্রহ করে এরা প্ল্যান্টেশনটা শুরু করেছিল, কালেক্টিং, ওকে, ইনভলভড অ্যান্ড কালেক্টিং। এরপরে পার্টটা কিন্তু প্রবলেম আছে, কারণ আমার মনে হয়েছে এটা পড়ে যে এখানটায় কিন্তু ফুল স্টপ হওয়া উচিত ছিল, নাহলে কিন্তু কোনো অর্থ সেভাবে আসবে না। কেন আসবে না সেটা আসছে আমি, যদি আমরা এখানে কন্টিনিউ করি কমা দিয়ে, তাহলে দ্য স্টুডেন্টস কি করতে হবে, প্ল্যান্টিং ট্রিজ অন বোথ সাইডস অফ দ্য স্টেট হাইওয়ে। তাহলে অ্যাকচুয়ালি দ্য স্টুডেন্টসের কাছ থেকে একটা নতুন অ্যাকশন শুরু হচ্ছে যার কিন্তু কোনো কানেকটিভ সেভাবে নেই, তাহলে উইথ দ্য স্টুডেন্টস লিখতে হতো, উইথ দ্য স্টুডেন্টস প্ল্যান্টিং,
এখানে যেরকম কালেক্টিং করেছিলাম, এই কালেক্টিং শব্দটা কিন্তু কানেক্টিং লিঙ্ক হিসেবে কাজ করছিল বা কানেক্টিভ হিসেবে কাজ করছিল আগের অংশের সঙ্গে। ব্যাপারটা বুঝতে পারছি কি? কিন্তু এখানে উইথ দ্য স্টুডেন্টস ছিল তাহলে ঠিক ছিল, কিন্তু উইথ তো নেই, তাহলে এখানে আমাদের ফুল স্টপ বসাতে হবে। আমার যতদূর মনে হচ্ছে পড়ে এখানে ফুল স্টপ হবে, তারপরে হবে দ্য স্টুডেন্টস প্ল্যান্টেড ট্রিজ অন বোথ সাইডস অফ দ্য স্টেট হাইওয়ে। রাজ্য সড়কের দুদিকে তারা গাছগুলো লাগিয়েছিল। তাহলে এটাকে যদি আমরা প্ল্যান্টেড করি তাহলে আগেরটাই ফুল স্টপ ভাবতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। আবার যদি প্ল্যান্টিং করা হয় দ্য স্টুডেন্টস প্ল্যান্টিং, তাহলে কিন্তু অর্থ আসছে না। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, পরীক্ষা হলে যদি থাকে কি করতে হবে, পরীক্ষা হলে যদি থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা প্ল্যান্টিং লিখবে। আমি আবারও বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি এটাকে যদি পরীক্ষা হল মানে এক্সাম্পল সিচুয়েশন হয় তাহলে আমরা কিন্তু প্ল্যান্টিংয়ে যাব। ওকে, এটাই যাব। তো যাই হোক, আমরা এখানে এর পরের পার্টটা যেটা রয়েছে 5-এর এর দাগে দেখে নি কি রয়েছে। 5-এর এ কি বলছি দেখে নি আমরা। fill in the blanks with appropriate articles and preposition। যাই হোক, পোরাস মানে পুরু, রাজা পুরু কথা বলা হচ্ছে। পুট আপ আ স্টিফ ফাইট, জোর লড়াই দিয়েছিলেন রাজা পুরু, কার এগেনস্টে? আগেনস্ট কিং আলেকজান্ডার। এরপরে গ্যাপটা নিয়ে কিন্তু বড় সমস্যা আছে, কারণ এই গ্যাপে এমন একটা শব্দ বসাতে হবে যেখানে কন্ট্রাস্ট বোঝাবে, অর্থাৎ প্রচন্ড লড়াই করলেন কিন্তু হেরে গেলেন। এইবারে যদি বাট আমরা বসাই, বাট কেমন সচরাচর কনজাংশন হিসাবে চিনি, দেখা বলছি প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। বাট কিন্তু প্রিপোজিশন হিসাবে বসে, এটা একটা ব্যাপার আছে। বাটের ব্যবহারটা কনজাংশন হিসাবে হয়, প্রিপোজিশন হিসাবে হয়। তবে প্রিপোজিশন হিসাবে যখন বসে তার অর্থ অন্য থাকে। নান বাট মাই ফাদার টার্নড আপ দেয়ার, আমার বাবা ছাড়া আর কেউ ওখানে হাজির হয়নি। এখানে বাট হচ্ছে এক্সেপ্ট অর্থে, কিন্তু এখানে তো তা নয়। তাহলে এখানে আমরা আমাদের যত প্রিপোজিশন রয়েছে তার মধ্যে কোনোটাই এখানে ফিট করবে না। তো অ্যাকচুয়ালি পুরো পুট আপ আ স্টিফ ফাইট এগেন্স্ট আলেকজান্ডার, বাট হি ওয়াজ ডিফিটেড। সেন্স আসছে, অল দো বসানো যাবে না, কারণ অল দো তো কনজাংশনের জায়গায় চলে যাবে, অল দো আসবে না। তাহলে আমরা এখানে যদি অন্য কিছু বসাতে হয়, যা যা আমরা জেনেছি প্রিপোজিশনের লিস্ট, সেগুলো কোনোটাই ম্যাচ করবে না, কোনোটাই ম্যাচ করবে। তাহলে আমরা বাট লিখবো, কিন্তু বাট যদি লিখতে হয় অর্থ কিন্তু ম্যাচ করছে না। অর্থাৎ এই কোয়েশ্চেনটা সেট করার সময় বাটকে প্রিপোজিশন হিসেবে ভাবা হয়েছে, কিন্তু বাটের যে সঠিক প্রয়োগ সেটা কিন্তু ভাবা হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এ লিখলাম, তারপরে বাট লিখলাম, কিন্তু খুশি মনে লিখলাম না। যাই হোক, দ্য হিরোইজম অফ পুরু অ্যান্ড হিজ আর্মি কন্টিনিউস টু ইন্সপায়ার আস। তো দ্য হিরোইজম অফ পুরু, এখানে একটা ব্যাপার বলার আছে আমার, যে পুরু কথাটা পিউ আর ইউ লিখলে ক্ষতি কি? অ্যাকচুয়ালি আমরা ইংরেজরা যে বানানটা লিখেছেন বা বিভিন্ন ফরেন যারা হিস্টোরিয়ান তারা যে বানান লিখেছে সেই বানানটাকে কন্টিনিউ করেছে। আমার এটা খুব একটা সুবিধাজনক ব্যাপার বলে মনে হয় না। আমরা গঙ্গাকে GNGA লিখলে ক্ষতিটা কোথায়? গ্যাঞ্জেস লিখতে হবে কেন? একসময় লেখা হতো, ঠিক আছে। তো যাই হোক, প্রপার নাউন যে যে ব্যাপারে লেখে, কিন্তু তার মানে এই নয় যে গঙ্গা কথাটা লেখা যাবে না। যাই হোক, বা এখানে পুরো কথাটা লেখা যাবে না। তো এটা আমরা মোটামুটি দেখে নিলাম যে এই কটা ফিলিং আমরা করলাম। এবারে বিদ্যাকে বলছে টেন্ডুলকার প্লেড ক্রিকেট উইথ সাম স্ট্রিট প্লেয়ার অ্যাট নাইট, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে আমরা বির একে যাচ্ছি, ভয়েস চেঞ্জ। তো এই বাক্যটা আমরা দেখতে পাচ্ছি তেন্ডুলকর কি খেলতেন? ক্রিকেট। তাহলে ক্রিকেট অবজেক্ট, যেহেতু ক্রিকেট অবজেক্ট আর নাউন, এটাকে সামনে আনছি আমরা। ক্রিকেট ওয়াজ প্লেড, প্লেড পাস্ট ইনডেফিনিট রয়েছে, সিম্পল পাস্ট, বাই টেন্ডুলকর। ক্রিকেট ওয়াজ প্লেড বাই টেন্ডুলকর উইথ সাম স্ট্রিট প্লেয়ার অ্যাট নাইট। অথবা আমরা চেঞ্জও করতে পারি, ক্রিকেট ওয়াজ প্লেড বাই টেন্ডুলকর অ্যাট নাইট উইথ সাম স্ট্রিট প্লেয়ারটাও করতে পারি, উইথ সাম স্ট্রিট প্লেয়ার, উইথ সাম স্ট্রিট প্লেয়ার অ্যাট নাইট। তাহলে ক্রিকেট ওয়াজ প্লেড বাই টেন্ডুলকর উইথ সাম স্ট্রিট প্লেয়ার অ্যাট নাইট। নেক্সট কি বলছে? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস নেভার স্লিপ লেট অন নাইট বিফোর দ্য এক্সাম, পরীক্ষার আগের দিন কখনো রাতে দেরি করে ঘুমাতে যেও না। তো এই যে জায়গাটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ন্যারেশন চেঞ্জ রয়েছে। ভেতরে যে বাক্যটা রয়েছে, যে বাক্যটা হচ্ছে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে উপদেশ দেওয়া
নাকি নিষেধ করা। নিষেধ মানেও এক ধরনের উপদেশ, এখানে যা বোঝাচ্ছে। তাহলে কেউ যদি এটাকে করে, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস, ঠিক আছে। আবার ফরবিড যদি করতে চান, ফরবিড সেটাও আসতে পারে, তবে চেঞ্জ হয়ে যাবে। আমরা প্রথমে অ্যাডভাইস দিয়ে করি, কারণ টিচার এটা যে কথাটা বলেছেন সেটা কিন্তু খুব ভালো একটা উপদেশ। পরীক্ষার আগের দিন রাতে দেরি করে ঘুমাতে নি। দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস, এইভাবে আমরা করবো। এটা কত নম্বরে? 2 নম্বরে। দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস। Okay, students, never to sleep late. Never টুটা কিন্তু এখানে আসবে, কারণ ভার্বটা স্লিপ। নেভার টু স্লিপ late on the night, late on the night before, okay, before the exam. ঠিক আছে? The teacher advised the students never to sleep late on the night before the exam. তো এটা যদি আমরা ফরবিড দিয়ে করি বা প্রহিবিট দিয়ে করি, তাহলে আমরা এইভাবে ভাবি, দ্য টিচার ফরবিড দ্য স্টুডেন্টস অথবা দ্য টিচার প্রহিবিট দ্য স্টুডেন্টস, তাহলে কিন্তু আসতে হবে, তখন নট গল্পটা তখন থাকবে না। তাহলে কি করতে হবে? দ্য স্টুডেন্টস এভার টু স্লিপ, এভার টু স্লিপ লেট, এইরকম করতে হবে আর কি। তার থেকে অ্যাডভাইস করাটাই সবচেয়ে নিরাপদ, কারণ নিষেধ মানে নেগেটিভ এলিমেন্ট ওখানে চলে যাচ্ছে। তো আমরা যেখানে এবারে ফিরবো সেটা হচ্ছে এই জায়গায় কি বলছে, যে দ্য ম্যান আনসার প্রম্পটলি, ইউজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রম্পটলি। তাহলে লোকটা দ্রুততার সঙ্গে উত্তর দিয়েছিল, আমরা কি করব? তিনের দাগে করব, দ্য ম্যান আনসার উইথ প্রম্পটনেস, আনসার উইথ প্রম্পটনেস, ব্যাস। তাহলে আমাদের নাউন ফর্ম হয়ে গেল প্রম্পটলি, আমরা প্রম্পটনেস করলাম, তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। তো এরপরে যেটা বলছে, কারেক্ট ফ্রেজাল ভার্বসটাকে চুজ করতে হবে। লিস্ট যেটা রয়েছে, পুট অফ, পুট অন, গো থ্রু, গিভ ইন। পুট অফ মানে নিভিয়ে দাও, আমরা জানি। পুট অন মানে পরিধান করা। ওকে, পুট অফ মানে আরেকটা জিনিস হতে পারে, সরি, পুট অফ মানে নিভিয়ে দাও, পুট আউট মানে নিভিয়ে দাও, পুট অফ মানে স্থগিত করা, সরি, পুট অন পরিধান করা, গো থ্রু পড়া, গিভ ইন মানে হাল ছেড়ে দেওয়া। দ্য সোলজার্স দো ব্যাডলি কর্নার, সৈনিকরা যদিও খুব কোণঠাসা হয়ে গেছিল, খুব খারাপভাবে, রিফিউজ টু সারেন্ডার, সারেন্ডার তাহলে এখানে আসবে গিভ ইন। তাহলে আমরা সির দাগে করবো, গিভ ইন। দুয়ের দাগে কি আসছে? দুয়ের দাগে যেটা আসছে, ওয়্যার ইউর ক্যাপ বিফোর ইউ গো আউট ডোর ইন উইন্টার, শীতে বাইরে যাওয়ার আগে টুপি পরে নাও। তাহলে আমরা করব কি, ওয়্যারের জায়গায় করব পুট অন। এটা ক্যাপসে লিখলাম কারণ এটা প্রথমে রয়েছে। ওকে, লাস্ট ওয়ান কি বলছে, হ্যাভ ইউ রেড অল দ্য বুকস। তাহলে এখানে হ্যাভ ইউ রেড মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, বানান যাই থাকুক না কেন, উচ্চারণ রেড, রিডের মতো দেখাচ্ছে, তাহলে আমাকে লিখতে হবে গন থ্রু। ওকে, তো আমরা দুটো পেজ শেষ করলাম, অর্থাৎ আজকের এই সেশনে আমাদের যে প্ল্যানটা ছিল সেই প্ল্যান অনুসারে আমরা কিন্তু কাজটা কমপ্লিট করলাম, এবং সমস্ত আইটেমগুলো যেগুলো আমি বড় করিয়ে দিলাম বা এমনি ভার্বালি বলে দিলাম, ডেফিনেটলি আগের দিন যেটা বলে দিয়েছি, তোমরা খাতায় অবশ্যই এটাকে পেজ ওয়াইজ নোট ডাউন করে রাখবে। ওকে, তো আমরা পেছন থেকে একবার রিভার্স অর্ডারে জার্নিটা শুরু করেছি, আস্তে আস্তে করে সামনের দিকে এগোবো, এবং ডেফিনেটলি গ্রামারের পরপর 2-3টে সেশন হলো, এরপরে প্রত্যেক দিন না হলেও অল্টারনেট ডেতে সিন থাকবে, হয়তো রাইটিং অ্যাক্টিভিটি থাকবে, গ্রামার থাকবে, মিলিয়ে মিশিয়ে থাকবে। তো এইভাবে আমাদের প্র্যাকটিস সেশনটা চলবে সামনের 2 মাস। ওকে, তো সবাই সঙ্গে থেকো, মন দিয়ে পড়াশোনাটা করো, স্টে ওয়েল, স্টে কানেক্টেড, অ্যান্ড অফকোর্স থ্যাংক ইউ অল।